তুমি কি ওই কেসটা সম্পর্কে কিছুই জানো না? আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, অনেক চেষ্টা করেছিলাম, দাদু বা বাবা কেউ জানতে দেয়নি। এটা যে সোশ্যাল মিডিয়ায় পাবো তারও কোনো উপায় ছিল না। নিউজটা প্রচারের আগে সব ভ্যানিশ। প্রথমে কিছুদিন প্রচার হলে জানতে পেরেছিলাম একজন সিআইডি অফিসার আর একজন ওসির খুন হয়েছে। ওনারা দম্পতি। দুদিন পর নাকি খুনিও ধরা পড়েছে। তখনই আমার বাবা অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিলেন। ওনার দাবি ছিল খুনিকে ফাঁসানো হয়েছে, কিন্তু খুনিকে তা আমাকে জানতে দেননি ওনারা। চেষ্টা করেও পারেনি। এরপরেই এত ঘটনা। আর অদ্ভুতভাবে কেসটা ডিসমিস হয়ে যায়। আসামি নাকি পলাতক। আর বাবা মারা যাওয়ার পরেই দাদু আমাকে বিদেশ পাঠিয়ে দেন। তার কারণও আমার তখন জানা ছিল না, এখন জানি। আমাকে বাঁচাতে। এতটা বলে আদ্রিয়ান থামল। আধার এবার বলল, তুমি জানো আদ্রি, আমাদের সম্পর্কটা অনেক গভীর, আর আমাদের দুর্ভাগ্যের সূত্রপাত একই সময়ে, একই ঘটনার মধ্যে দিয়ে। হয়তো ভাগ্য আমাদের এক করেছে, আমরা অনেক আগেই একই সুতায় বাঁধা পড়েছি, তাও নিজেদের অজান্তে। কিন্তু ট্রাস্ট মি, আমি এখন আমাদের মধ্যে অতীতের ছায়া পড়তে দেব না। তোমাকে আমি হারাতে পারবো না। সবসময় আমার সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো। You know, Adri, meeting you was fate, becoming your friend was a choice, but trust me, falling in love with you was completely out of my control. I couldn't stop myself from falling in love with you. আমি সত্যি বলছি, এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, আর না এখন আছে। আদ্রিয়ান শুধু ওর প্রথমে বলা কথাগুলো ভাবছে। আধার কি জানে ওর বাবার মৃত্যুর বিষয়ে? কিন্তু ও কিভাবে জানবে? এরকম নানা প্রশ্ন ভাবছে। এর মধ্যে আধার রেডিও অন করলো। তাতে নিউজ হচ্ছে। একটা নিউজে বলল, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 8 জন নিহত। এটা শুনে আধার একটা তাচ্ছিল্যের হাসি দিল। আদ্রিয়ানকে আবার বলল, জানো আদ্রি, আমার মনে হয় কোনো দুর্ঘটনায় একটা পরিবারের 1-2 জন মারা যাওয়ার থেকে পুরো পরিবার শেষ হয়ে যাওয়াটা বেটার। কারণ সেই 1-2 জনের জন্য কষ্ট পেয়ে বাকিদের বেঁচে থাকাটা দুষ্কর হয়ে ওঠে। আবার একমাত্র আয় রোজগার করা মানুষটা যদি মারা যায়, তবে পুরো পরিবার ভেসে যায়। এর থেকে এটাই বেটার নয় কি? সবাই একসাথে থাকবে। দেখো, তুমি আমার বেঁচে থাকাটা এখন অর্থবহ, কারণ তুমি আছো। কিন্তু ওই 3.5 বছর আমি শুধু এটাই ভেবেছি, কেন সেদিন সিফাতের কথা অনুযায়ী ইঁদুরের মতো কাবার্ডের ভেতর লুকিয়েছিলাম। সেদিন কেন আমার প্যারেন্টসের সাথে আমিও তাদের হাতে পড়িনি। কথাটা বলে আধার শব্দ করে কেটে দেয়। আদ্রিয়ান ওকে থামায় না। আধার সিম্পেথি পছন্দ করে না, সেটা আদ্রিয়ান জানে। আর ওর কষ্টগুলো বের করার একটা সুযোগ ওকে দেওয়া উচিত। কিন্তু এখন আদ্রিয়ান ভাবছে, আধার কি সেই খুন হওয়া দম্পতির সন্তান? কিন্তু এর উত্তর পাওয়া এখন সম্ভব না। কিছু সময় কান্না করার পর আধার থেমে গিয়েছে। এবার আদ্রিয়ান আধারকে বলল, আধার, তুমি কখনো আমার অতীত জানতে চাও না কেন? মানে তোমার কখনো কৌতূহল জাগে না আমায় নিয়ে? হ্যাঁ জাগে, কিন্তু প্রিয় মানুষটার কষ্টের কথা শুনলে আমি নিতে পারবো না। আই অ্যাম নট স্ট্রং এনাফ আদ্রি টু শো দ্য ডেয়ার টু শেয়ার ইয়োর পেইন। আমারটা মেনে নিতেই আমি ক্লান্ত, আর তোমারটা জানতে পারবো না। তুমি কি করে জানলে আমার অতীতেও কষ্ট থাকতে পারে? আজকে জানলে আমার বাবার কথা, এর আগে তো জানতে না। আধার আবারও একটা রহস্যময় হাসি দিয়ে বলে, কাউকে মন থেকে ভালোবাসলে বোঝা যায়। আর তাছাড়া সেই প্রথম দিন থেকে আমি তোমাকে খেয়াল করে দেখেছি। তাতে শুধু দেখেছি তুমি সৌজন্যমূলক হাসি ছাড়া কখনো হাসতে জানো না। আই মিন, ইউ ডু স্মাইল, বাট আই নেভার শো ইয়োর লাফিং। তুমি আমার মতো ফেক নও যে হাসির আড়ালে কষ্ট লুকাবে। রিয়েল পিপল নেভার কেয়ার এনিথিং। তুমি নিজের ব্যক্তিত্বের মাঝে নিজের কষ্টটাকে মিশিয়ে ফেলেছ। তাই মনে হলো কেউ নিজের ফেক স্মাইলিংয়ের মাঝে কষ্ট লুকায়, কারণ মনে করে এটা তার দুর্বলতা। তো কেউ সবার কাছে নিজের সত্যিটা প্রকাশ করাকে কখনোই দুর্বলতা মনে করে না।
কিন্তু কারো কষ্ট শেয়ার না করলে তুমি তো ঠিকভাবে বুঝতে পারবে না, তাই না? তা ঠিক, তবে সময় হলে শেয়ার করব। আমাদের ভালোবাসা থাকলোই না হয় অবুঝের মতো। তুমিই তো আমার ফিলিংসটা বোঝো না। আদ্রিয়ান আর কিছু বলল না। ওর বলার আর কিছু নেই এখন। আবার কিছুক্ষণ পরে হাই তুলতে তুলতে আবার বলে, দেখো, আজকে আমার ঘুম আসছে, কোনো মেডিসিন লাগলো না। তুমি পাশে আছো, এটা সবচেয়ে বড় ড্রাগ আমার। এজন্যই বলি পার্মানেন্টলি আমার কাছে চলে আসো। আমি একটু ঘুমাচ্ছি, ঠিক আছে? আদ্রিয়ানের উত্তরের অপেক্ষা না করে আধার ঘুমিয়ে পড়ল। আজ পূর্ণিমা, তবে স্ট্রিট ল্যাম্পের আলোয় চাঁদের আলো কোনো প্রভাব ফেলতে পারছে না শহরের এই পিচ ঢালা রাস্তায়। স্ট্রিট ল্যাম্পের আলো ছায়া খেলা করছে আধারের সমস্ত মুখের ওপর। অনেক মায়াবী লাগছে ওকে। কথায় বলে ব্রোকেন পিপল আর ট্র্যাজিক্যালি বিউটিফুল। ওকে সেই ট্র্যাজেডিক সুন্দর লাগছে। কত কষ্ট ভর করে আছে ওই হৃদয়, যেটা একটুখানি সুখের আশায় আদ্রিয়ানের কাছে চাতক পাখির মতো চেয়ে আছে। আদ্রিয়ান এক দৃষ্টিতে কিছু সময় ওর দিকে তাকিয়ে আদ্রিয়ান আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এখনও অনেকটা পথ বাকি। আদ্রিয়ানের কাছে এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কেন আধারের সমস্ত গল্পের স্যাড এন্ডিং বা ট্র্যাজিক এন্ডিং হয়। ও কখনো হ্যাপিনেসের সাথে পরিচয় হওয়ার সুযোগ পায়নি। অনেকক্ষণ ড্রাইভ করার পর হঠাৎ আধার আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। হঠাৎ করে গাড়িটা একটু ব্যালেন্স হারিয়ে ফেলে। আদ্রিয়ান দ্রুত ব্রেক চাপে। ডরার কারণে আধারের ঘুমও ভেঙে গিয়েছে। ও চোখ পিট পিট করে সামনে তাকিয়ে বলে, পৌঁছে গিয়েছি। আদ্রিয়ান সিট বেল্ট খুলতে খুলতে বলল, না, এখনো বেশ দূর। কোনো সমস্যা হয়েছে? তুমি বসো, আমি দেখছি। আদ্রিয়ান আধারকে একা বসিয়ে নেমে যায়। দেখে পেছনের একটা টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। ও আবার আধারের কাছে ফিরে এসে বলে, টায়ার পাংচার হয়ে গেছে, চাকা চেঞ্জ করতে হবে। তুমি শান্ত হয়ে কিছু সময় বসো, আমি ঠিক করে নিচ্ছি। আমি কি তোমাকে কোনো হেল্প করব? একটু বাইরে আসি আমি, প্লিজ। আবদারের সুরে আধার কথাটা বলল। আদ্রিয়ান তা অগ্রাহ্য করেই বলল, আধার, আমরা শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। জায়গাটা নির্জন আর সেফ না। তুমি এখানেই বসো, আমি তো পাশেই আছি। প্রয়োজনে ডাক দিও, কিন্তু নেমো না। আধারকে আর কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান গাড়ির ডিকি খুলে এক্সট্রা চাকা আর প্রয়োজনীয় জিনিসগুলো বের করে কাজে দিকে পড়ল। আধারের সাইডের টায়ারটাই পাঞ্চার হয়েছে। আদ্রিয়ান কাজ করছে আর আধার সিটের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে সাইড মিররের দিকে দেখছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ানের কাজ শেষ হলে সবে উঠে দাঁড়িয়েছে। এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে এসে আদ্রিয়ানকে একটা কাগজ ধরিয়ে বলে, ভাইয়া, এই ঠিকানাটা একটু বলে দিতে পারবেন প্লিজ? খুব বিপদে পড়েছি। এই সময় এরকম একটা জায়গায় একা মেয়ে দেখে আদ্রিয়ানের কিছুটা সন্দেহ হয়। মেয়েটাকে ও ভালো করে দেখতে থাকে। মেয়েটা হালকা হলুদ রঙের একটা সালোয়ার কামিজ পরা, বেশ লম্বা। স্ট্রিট ল্যাম্পের আলোয় ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে ওর বয়স 22-23-এর বেশি হবে না, শ্যামবর্ণ। আদ্রিয়ান ঠিকানাটা দেখে কিন্তু সেটা এই এলাকার না। এদিকে আধার মেয়ের গণা শুনে উইন্ডো থেকে মুখ বের করে ওদের দেখতে চায়। দেখে ওর মাথা গরম হয়ে যায়। আদ্রিয়ানের পাশেও কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। ওর সাথে কথা বলা তো দূর, আদ্রিয়ানের দিকে কেউ তাকালে ওর ইচ্ছা করে খুন করে ফেলতে। আধার দরজা খুলে বের হয়ে ওই মেয়েটার পেছনে দাঁড়ায়। ওরা কথা বলায় ব্যস্ত থাকায় কেউ খেয়াল করেনি। মেয়েটা কথা বলতে বলতে আদ্রিয়ানের অনেক কাছে চলে আসে। এবার আদ্রিয়ানের অস্বস্তি হচ্ছে। মেয়েটার অঙ্গভঙ্গিও সুবিধা লাগছে না। আদ্রিয়ানের এত কাছে ওকে দেখে আধারের মাথা ঠিক নেই। মেয়েটা হঠাৎ চিৎকার করতে যাবে, হঠাৎ ওর মাথার চুলে টান অনুভব করে। ওর আর চিৎকার কেন, গলা থেকে স্বর বের হচ্ছে না। ও পেছনে ফিরে আধারকে দেখে আটকে ওঠে। আধারের চোখ দুটো অসম্ভব লাল হয়ে গিয়েছে। অসম্ভব ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে। আদ্রিয়ান নিজেই ভয় পেয়ে গিয়েছে ওকে এভাবে দেখে। আধারকে সমস্যাকে। ও হাইপার টেনশনের রোগী। আবার রেগে গেলে প্রচণ্ড সাফোকেশন হয়। এভাবে রেগে যাওয়ার কারণে ওর যে কোনো শারীরিক ক্ষতি হতে পারে। ও উত্তেজিত বেশি হয়ে গেলে ওর ভেইন ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আদ্রিয়ান কোনো উপায় পাচ্ছে না এই মুহূর্তে ওকে শান্ত করার।
ও দ্রুত আধারের কাছে গিয়ে ওকে বোঝাতে থাকে। মেয়েটা বিপদে পড়ে ওর কাছে সাহায্য চাইতে এসেছিল। কে শোনে কার কথা? আদ্রিয়ান কিছু বুঝে ওঠার আগেই আধার মেয়েটাকে চুল ধরে কাছে টেনে এনে মুখে এলোপাথারি নিজের সর্বশক্তি দিয়ে চর মারতে লাগলো। মুহূর্তেই মেয়েটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। আদ্রিয়ান আধারের হাত ধরে ফেলে মেয়েটার রক্ত দেখে, কিন্তু রেগে গেলে যে মানুষের শক্তি বহুগুণে বেড়ে যায়, তার সুপ্ত শক্তির মাত্রা যে অনেক বেশি, তা একমাত্র মানুষকে তার প্রাণপ্রিয় কিছুর ক্ষতি করে রাগিয়ে দিলেই বোঝা যায়। তার আধারের ক্ষেত্রে তো পুরোই আলাদা। ওর আদ্রিয়ানের ক্ষতি করার প্রয়োজন নেই। ওর পাশে কেউ ওকে ছুঁতে গেলেই হবে। ওকে রাগানোর জন্য এতটুকুই যথেষ্ট। আদার আদ্রিয়ানের ধরে রাখা হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। এবার মেয়েটার গাল টিপে ধরে বলে, তোর সাহস হয় কি করে আমার আদ্রিয়ানের দিকে চোখ তুলে তাকানোর? তোর ওই চোখ আমি রাখবো না। ওর অত কাছে যাওয়ার স্পর্ধা কোথায় পেলি তুই? আদ্রি শুধু আমার। খুব গায়ে পড়া স্বভাব তোর না? তোর শরীর আজকে জ্বালিয়ে দেব আমি। এটা বলে আধারকে চুপ করে টেনেই গাড়ির ডিকির কাছে আনে। ডিকিতে রাখা গ্যালন প্লাস্টিক ক্যানে গ্যাসোলিন রাখা। আধার সেটা নিয়ে এক হাতে ওটার মুখ খুলে ফেলে। আদ্রিয়ান আবার ওকে থামাতে গিয়ে ব্যর্থ হয়। মেয়েটা এতক্ষণ জ্বর খেয়ে আর গাল টিপে ধরার কারণে কথা বলতে পারছিল না। ওর মুখ রক্তে মেখে আছে, একসাথে কালশিটে দাগ পড়ে গিয়েছে চোখের একটু নিচে গাড়ে। এদিকে আধারের পেট্রোল ভর্তি গ্যালন ক্যান হাতে নিতে দেখে আড়াল থেকে বেশ কিছু মানুষ, দুজন পুরুষ আর আরও দুজন মেয়ে বেরিয়ে এসে ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আদ্রিয়ান কোনোভাবেই আধারকে থামাতে পারছে না। মেয়েটা এবার কেঁদে দিয়ে হাত দুটো জোর করে আধারকে মিনতির সুরে বলে, আপা আমাকে ছেড়ে দেন, আমি আপনার স্বামীর দিকে নজর দেইনি, আমাকে দয়া করে মারবেন না, আমি তো শুধু। আর বলতে পারল না। আগন্তুকদের মধ্যে একটা মেয়ে চিৎকার করে বলে, ঝন্টু, ওকে থামা। এই নতুন মেয়েটা সব স্বীকার করে আমাদের ব্যবসার 12টা বাজাবে মনে হচ্ছে। আদ্রিয়ান এই কথাটা শুনে অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকায়। কি বলল? ওদের ব্যবসা মানে? আধারের সেদিকে খেয়াল নেই। ও ওই মেয়েটার গায়ে গ্যাসোলিন ঢেলে যাচ্ছে। এবার একটা লোক এগিয়ে এসে ওই মেয়েটাকে ছাড়াতে চেষ্টা করছে। মেয়েটা গ্যাসোলিনে পুরো ভিজে গিয়েছে। মেয়েটা কেঁদেই যাচ্ছে চিৎকার করে। মেয়েটা আবার বলল, আপা এইবারের মতো শুধু মাফ করে দেন, আর ওনার দিকে তাকাবো না আমি, আমরা তো শুধু। এবার আরেকটা মেয়ে চিৎকার করে বলল, থাম ময়না, আর একটা কথাও বলবি না। ওরা এসেও ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আধার ওর চুল কোনোভাবে ছাড়ছে না। চুলগুলো নিজের মুঠোর মধ্যে শক্ত করে ধরে আছে। ওরা ময়নাকে টানছে। চুলে টান পড়ায় ও ব্যথায় কোকিয়ে উঠছে। ময়না আর পারছে না। আদ্রিয়ান এদিকে আধারকে ধরে ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে ময়নার চুল থেকে। ময়না আবার বলা শুরু করতে যাবে, তখনই ওদের মধ্যে একজন বলল, তোকে চুপ করতে বলেছি। সত্যি বললে কি ওরা তোকে ছেড়ে দিবে নাকি যে বলছিস? ময়না কারো কথা না শুনে ছাড়া পাবার আশায় সত্যিটা স্বীকার করে নেয়। অনেক বাধা পাওয়া সত্ত্বেও যা বলে একটু একটু করে তার সারমর্ম হচ্ছে। ময়না আদ্রিয়ানের দিকে নজর দেয়নি। ওদের ব্যবসার রাতে এই নির্জন জায়গা থেকে কেউ যেতে লাগলে তাদের কোনোভাবে আটকানো। ওদের গ্যাংয়ের মেয়েরা তাদের কাছে কোনো অজুহাতে আসে, তারপর ওরা কাছে গিয়ে চিৎকার করে বলে যে তাদেরকে ওরা মলেস্ট করছে। চিৎকারে ওদের গ্যাংয়ের লোকজনই পথচারী হিসেবে সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে ভিকটিমও ঘাবড়ে যায়। একটা ঝামেলা হয় এরপর। বিভিন্নভাবে ভিকটিমকে ভয়ভীতি দেখানো হয়। তাদের সামাজিক মর্যাদা নষ্ট করারও হুমকি দেওয়া হয়। ভিকটিম ঘাবড়ে গেলে তাকে সুযোগ দেওয়া হয়, তার কাছে যা আছে সব দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারাও সব দিয়ে দেয়। এক অর্থ অন্য স্টাইলে ছিনতাই। মন মতো না পেলে, মানে ভিকটিমের কাছে খুব বেশি কিছু না পেলে তাদের কিডন্যাপ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ময়না এই গ্যাংয়ে নতুন, পেটের দায়ে এখানে জয়েন করেছে। আজকেই ওর প্রথম টার্গেট ছিল। ওকে কেউ আধার নামের বিপদ সম্পর্কে সতর্ক করেনি। করবেই বা কী করে? আধারের মতো তো কেউ এমন করেও না। ওদের সবার কাছে এটা নতুন অভিজ্ঞতা। সব শুনে আদ্রিয়ান স্তব্ধ। এত বড় বিপদ হতে যাচ্ছিল ওর।
আধার মোটেই বিচলিত হয়নি এটা শুনে, বরং ওর রাগের মাত্রা আরও বেড়ে গেল। ময়না ভেবেছিল সব স্বীকার করে ওকে আধার ছেড়ে দেবে, হয়তো সর্বোচ্চ পুলিশের কাছে দেবে। ওদের তো অভ্যাস আছে, ওরা তো জেলে ঢোকে আর বের হয়। কিন্তু ওর আশায় পানি ঢেলে আধার নিজের পরনের জিন্সের পকেট থেকে গ্যাস লাইটার বের করে আগুন জ্বালিয়ে ওর দিকে এগিয়ে দিতে থাকে। এবার আদ্রিয়ান সহ উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। আধারের যে রূপ ওরা দেখলো, এতক্ষণ তাতে ময়নার শরীরে আগুনও দিতেই পারে। ময়নার শরীর পেট্রোলে ভেজা, আগুন ধরতে সময় নেবে না। ময়নার কান্নার বেগ আরও বেড়ে গিয়েছে। আধার ওর চুল ধরে ঝাঁকুনি দিয়ে বলে, তুই ভাবলি কি করে এরপর তোকে আমি জীবন্ত ছাড়বো? আমার আদ্রিকে তুই মিথ্যা অপবাদ দিবি আর আমি মেনে নিব? ভেবেছিলাম তোর আগের অপরাধের জন্য, মানে আদ্রির কাছে আসার জন্য, গ্যাসোলিনে গোসল করিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিব। কিন্তু এবার তোদের এত ভয়ানক প্ল্যান শুনে কি করে জীবন্ত ছাড়ি তোকে বল? একটা কথা কান খুলে শুনে রাখ, আদ্রির উপর সমস্ত অধিকার আমার। ওকে ভালোবাসবো আমি, ভালো রাখবো আমি, ওর দিকে নজর দেব আমি, কারণ নজর কাটাবো আমি। ওকে সম্মান এনে দেব আমি, ওর সম্মান নষ্ট করতে হলে আমিই করব। ওর উপর অপবাদও আমিই দেব, কষ্ট দিতে হলেও আমি দিব। যদি ওকে খুন করতে হয় তা করলে আমিই করব। ওর দিকে তাকানো মানুষের চোখ তুলে ফেলবো আমি। আর তুই ওকে অপবাদ দিচ্ছিলি, এত বড় স্পর্ধা! এই অধিকারটাও শুধুই আমার। আধার কথা বলতে বলতে অনেকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এই সুযোগে ওরা ময়নাকে ছাড়িয়ে নেয়। ওদের কাছে ছুরি ছিল, আধারের মুঠো থেকে ওরা ময়নার চুল কেটে নেয়। আধার এটা খেয়াল করে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ও লাইটারটা ফেলে দিয়ে তেড়ে আসতে যায় ময়নার দিকে। ওরা আর কিছু না বলে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। ওরা বুঝতে পেরেছে ওদের দুজনের কারো কিছু করতে পারবে না। আদ্রিয়ানকে কিছু করলে আধার আরও নিষ্ঠুর হয়ে উঠবে। এদিকে আদ্রিয়ান কোনোভাবেই থামাতে পারছে না আধারকে। ও অনেক বেশি হাইপার হয়ে গিয়েছে। আদ্রিয়ান ওর এক হাত ধরে রেখেছে। ও আদ্রিয়ানের হাতের মুঠোয় ছটফট করছে। আদ্রিয়ানের ওর অবস্থা দেখে ওর শারীরিক ক্ষতির ভয় আরও তীব্র হচ্ছে। আদ্রিয়ানের কোনো সান্ত্বনামূলক কথা ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আদ্রিয়ান ওকে থামানোর আর কোনো উপায় না পেয়ে ওকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। তারপর দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। আধার এক মুহূর্তেই শান্ত হয়ে যায়। ওর ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আদ্রিয়ানের এত কাছেও আগে নিজের জ্ঞানে থাকা অবস্থায় কখনো আসেনি। এটা ওর জীবনের প্রথম অনুভূতি। ভালোবাসার মানুষকে এত কাছে পাওয়ার আধারে স্তব্ধ হয়ে যায় কিছু সময়। ও শান্ত হয়ে আদ্রিয়ানের হৃদস্পন্দনের শব্দ শুনছে। কত বছরও কারো হৃদকম্পন শোনে না। আধারের এই অনুভূতি যেন সর্বশ্রেষ্ঠ অনুভূতি মনে হচ্ছে এই মুহূর্তে। আধার পুতুলের মতো দু হাতে ছেড়ে দাঁড়িয়ে আছে। ওর যেন বিশ্বাস হচ্ছে না আদ্রিয়ান ওর এত কাছে আছে। অপরদিকে আদ্রিয়ানের অনুভূতি অন্যরকম, তবে তার তীব্রতা ক্ষীণ। আধার শান্ত হয়েছে বুঝতে পেরে ও আধারকে আস্তে আস্তে ছেড়ে দেয়। আধারকে ছেড়ে যেন কিছুই হয়নি ভঙ্গিতে সব ঠিক করতে থাকে। আধার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে সেই একই জায়গায়। কি হলো যেন তার স্বপ্ন ছিল, ঘোর কাটাতে পারছে না। হঠাৎ টের পায় আদ্রিয়ান ওর হাত টেনে নিয়ে যাচ্ছে। ওকে আবার ফ্রন্ট সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। নিজের ড্রাইভিং সিটে বসে স্বাভাবিক ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে। আধার আর একটাও কথা বলেনি। পুরোটা রাস্তাও আদ্রিয়ানের দিকে তাকিয়েছিল। অনেক সময় পর ওর আধারের বাড়িতে সামনে পৌঁছায়। আদ্রিয়ান গাড়ি থামিয়ে আধারের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সরি, আমার তখন কাজটা করা ঠিক হয়নি, আমি জানি, কিন্তু কোনো উপায় ছিল না তখন। তুমি তো জানো উত্তেজনা তোমার শরীরের জন্য কতটা ক্ষতিকর। তবে কেন বারবার উত্তেজিত হও তুমি? আধার এতক্ষণ পর প্রথম কথা বলল। অতিরিক্ত চিৎকার করায় ওর কণ্ঠ ভেঙে গিয়েছে। ও সেই ভাঙা কণ্ঠে বলল, তোমার পাশে ওকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আর ও যখন বলল তোমার ক্ষতির কথা, আমি সহ্য করতে পারিনি। তোমার গাড়ির টায়ার পাঞ্চার ও ওদের প্ল্যান আমি নিতে পারি না। তোমার পাশে কাউকে, আর ও তোমার ওপর অপবাদ দিবে বলেছিল। তোমরা না আটকালে আজকে ওকে আমি মেরেই ফেলতাম। আর তুমি কেন ওকে তোমার পাশে অ্যালাউ করেছিলে? তাই তো আরও রেগে গিয়েছিলাম। আমি কোথায় অ্যালাউ করেছি? আমি কি কোনো মানুষকে সাহায্য করতে পারবো না?
না, কোনো প্রয়োজন নেই কোনো মেয়েকে সাহায্য করার। আর একদিনও যদি দেখি এরকম, সোজা ঘরে বেঁধে রেখে দিব, বাইরে যেতে দিব না। আজব তো, আমার কি প্রফেশনাল কোনো লাইফ নেই? তোমার যা কিছু সব আমাকে ঘিরে হবে। তোমার চেম্বারে একটা সাইনবোর্ড টাঙানো, অনলি মেন। তুমি কোনো মেয়ের চিকিৎসাও করবে না। এই, তুমি কি আমাকে গে বানাতে চাচ্ছ নাকি? মানে কি, শুধু ছেলেরা চিকিৎসা নিলে তুমি গে হয়ে যাবে? যে বিউটি পার্লার মেয়েরা চালায় আর মেয়েরা যায়, তারা কি গে? তার মানে তুমি একটা লুচু, মেয়েদের ট্রিটমেন্ট না করলে তোমার হবে না, তাই না? এমন করলে কিন্তু এক্ষুনি আটকে রেখে দিব। এই বলে আধার ন্যাকা কান্না শুরু করে দেয়। আদ্রিয়ান তাড়াতাড়ি করে ওকে থামাতে বলে। আধার কান্না থামিয়ে ওকে জিজ্ঞেস করে, আজকে যা করেছো তুমি, আমি খুব খুশি হয়েছি। আজ আরেকবার আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ? আধার, তোমাকে তো বললাম ওটা আমি ইচ্ছে করে করিনি, তোমাকে থামানো দরকার ছিল তাই করেছে। সাইকোলজি বলে হাগিং অ্যান্ড কাডলিং কিলস ডিপ্রেশন, রিলিভস অ্যাংজাইটি, ইমপ্রুভ স্কিন অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য ইমিউন সিস্টেম। ওই সময় তোমার এটার প্রয়োজন ছিল, তোমার উত্তেজনা কমানোর জন্য। আধার কাঁদো কাঁদো মুখ করে বলে, মানে তুমি ওইটা ইচ্ছা করে করনি? তুমি এখনো আমাকে ভালোবাসো না? আধার, তুমি এত বোঝো, এক্ষেত্রে কেন এত অবোঝ তুমি? আচ্ছা, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তুমি ঘরে যাও। আধার আর কিছু না বলে দরজা খুলে বের হয়ে যায়। ওর মন অনেক খারাপ এখন। ও বাড়ির গেট পর্যন্ত যেতেই আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়। আধারের একটা কথা মনে পড়ে, ও দৌড়ে ফিরে আসে আদ্রিয়ানের গাড়ির সামনে দাঁড়ায়। আদ্রিয়ানের গাড়ি সবে চলা শুরু করেছিল, ও আবার ব্রেক করে। এই মেয়েকে একটু শান্তি দেবে না ওকে? এখনই তো অ্যাক্সিডেন্ট হতো। আদ্রিয়ান দ্রুত গাড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ায়। আদ্রিয়ান আধারের সামনে দাঁড়িয়ে বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আবার কি, সব শর্তই তো মানলাম, এবার কি তোমার মনের শখটা পূরণ করতে হবে? আধার মুখ ভেঙচিয়ে বলল, সাচ এ লায়ার ইউ আর। আমার সব শর্ত কোথায় তুমি মেনেছো? আর এখন আমার মরার শখ নেই। এতটুকু বলে আধার আদ্রিয়ানের অনেক কাছে এগিয়ে আসতো। হাত দুটো বাড়িয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে আদ্রিয়ানের ঘাড় জড়িয়ে নিজের হাত দুটো ওর ঘাড়ের পেছনে ধরো। এটা করতে আধারের একটু কষ্ট হচ্ছে, কারণ আদ্রিয়ান ওর থেকে বেশ খানিকটা লম্বা। গাড়ির হেডলাইটের আলোয় আধারের নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে আদ্রিয়ান নিজের চোখ সরাতে পারছে না। ও অনেক কষ্টে আধারকে বলল, কি করছো তুমি? সরে যাও, লোকে দেখলে কি ভাববে? আধার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডিয়ার ফিউচার হাজব্যান্ড, এখন রাত 2টোর সময় কে আসবে আমাদের দেখতে? তাকিয়ে দেখো, আমাদের বাড়ির আলো নিভে গিয়েছে। আর বাড়িগুলো কত দূরে, সেগুলোরও আলো নেভানো। আর দেখলে দেখুক, আমি তো আমার ভবিষ্যৎ স্বামীর সাথেই আছি। ময়নার ওপর রাখলেও আমার আজকে বেশ ভালো লেগেছে ওকে। ও তখন বলেছিল তুমি আমার স্বামী। চাচা ঘুমিয়ে পড়েছিল, আমি কল করেছি, বলেছিলাম তাহলে এখন কি আসবে বলো? আর কি যেন বলেছিলে? আমার মরার শখ? আমি তো এখন মরতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ডাই আনটিল দ্য ডে দ্য লাই কামস ট্রু। আদ্রিয়ান ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলে, মিথ্যা? কোন মিথ্যার কথা বলছো তুমি? তোমার কথাগুলো মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝতে পারি না। আধার খুব জোরে হেসে দিল, তারপর হাসির সামনে বলল, আমার কথা কত উপর থেকে উড়ে আদ্রি? 8-10 ফুট হবে তাই না? নইলে তোমার হাইট 6 ফুট 1 ইঞ্চি হওয়া সত্ত্বেও ওরা তোমার কানে প্রবেশ করতে পারে না। আর কি মিথ্যা তা তুমি খুঁজে পাচ্ছ না? লাইক সিরিয়াসলি, সাচ এ উইক মেমোরি ইউ হ্যাভ। তুমি ভুলে গিয়েছো আমাকে তুমি একদিন বলেছিলে আমাকে তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকতে দিবে। আধার, তখন পরিস্থিতিটা ভাবো,
সে সময় তুমি আর কোনো পথ খোলা রেখেছিলে আমার জন্য? এক একটা পরিস্থিতি সৃষ্টি করে তুমি আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছ। সে যেভাবেই হোক, তুমি যখন একবার বলেছ, মানে আমি তোমার জীবনের সত্য তখনই অধিকার করেছি। তখন তুমি এই আধারের জীবনের গল্পের একটা লিড রোল। তুমি সেই বইয়ের পাতায় বন্ধি, বের হতে পারবে না। তোমার পায়ে যে শিকল আমি পরিয়েছি তার চাবি শুধু আমার কাছে আছে। তুমি না ছিঁড়তে পারবে আর না ভাঙতে পারবে। সো আমাকে ছেড়ে যাওয়া তোমার স্পর্ধা দেখিও না। আদ্রিয়ান আরও বিরক্ত হয়ে বলল, তুমি কি ফালতু কথাগুলো বলার জন্য আমাকে দাঁড় করিয়েছ? হুম, আমি যা বলতে তোমাকে দাঁড় করিয়েছি তা হলো কালকে, আজকেই হয়ে গিয়েছে 2 ঘন্টা আগে তুমি আমাকে এয়ারপোর্টে সি অফ করতে আসবে। আর হ্যাঁ, এখন একদম ঘাটতারামি করবে না যে আসবো কিভাবে। আমার তো চেম্বারে যেতে হবে, এগুলো আমি শুনতে চাই না। তুমি তো জানোই আমি কি করব, সো আমি না শুনছি না। তুমি আসবেই, আর ওই রাস্তা দিয়ে আর যেও না। তোমাকে থাকতে বললেও তো তুমি থাকবে না, আমি জানি। আরেকটা কথা, পুলিশকে ইনফর্ম করতে ভুলো না। বলে আধার আদ্রিয়ানকে ছেড়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে গেট দিয়ে বাড়ির লনে ঢুকে যায়। আদ্রিয়ান আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে না কেন না, ও না চাইলেও আধারের আবদার ফেলতে পারে না। ও অবচেতন মন কখনোই এটা করতে সায় দেয় না। অবচেতন মন তো সচেতন মন থেকে 30,000 গুণ বেশি শক্তিশালী। মানুষের কাজে অবচেতন মনের প্রভাব নিশ্চয়ই সে জানে কেন। কোনো অচেনা অনুভূতি, আশঙ্কা সবই তো অবচেতন মন আগে জানতে পারে। আদ্রিয়ান নিজেও জানে ও আধারকে সি অফ করতে যাবে। কেন যাবে তা ওর জানা নেই, আর না সেটা ওর নিয়ন্ত্রণে আছে। আদ্রিয়ান নিজেও সেখান থেকে চলে যায়। আধার আর রফিক চাচা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান এখনো আসেনি। রফিক চাচা বারবার আধারকে তাড়া দিচ্ছে ভেতরে যেতে, কিন্তু আধার সে কথায় কর্ণপাত পর্যন্ত করছে না। ও অপেক্ষায় আছে আদ্রিয়ান আসার। কিছু সময় পর আদ্রিয়ানের গাড়ি ওর চোখে পড়তে ওর মুখে হাসি ফুটে উঠল। ও চাচাকে ভেতরে যেতে বলল ও কিছুক্ষণ পরে যাবে। চাচা ভেতরে চলে গেলেন। ওর কথাটা মানলে যা তাণ্ডব বাঁধবে, তার থেকে মেনে নেওয়া শ্রেয়। আদ্রিয়ান ওর দিকে এগিয়ে আসতেই আধার হাসি মুখে ওর দিকে তাকিয়ে বলল, অবশেষে এলে, আমি কতক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে হেসে দিল। ও নিজেও জানে না কেন ওর আধারকে হাসতে দেখলে এত ভালো লাগে। আধার ওর কাছে এগিয়ে এসে বলল, শোনো, তোমাকে একটা কথা বলবো। আমি যে কয়দিন থাকবো না, সে কয়দিন কোনো মেয়ে যেন তোমার কাছে না আসতে পারে, সে দায়িত্ব তোমার। আমি তো থাকছি না তোমাকে প্রোটেক্ট করতে, তুমি নিজের খেয়াল রেখো। আদ্রিয়ান আধারের কথা শুনে অট্ট হাসি দেয়। আধার ওকে প্রোটেক্ট করে, সে যাই হোক। আদ্রিয়ান তো জানে আধার ওর বিষয়ে অনেক সেন্সিটিভ। আদ্রিয়ানের হাসি শুনে অনেক মানুষ ওদের দিকে তাকায়। আদ্রিয়ান আজকে একটা ডার্ক ব্লু টি শার্ট পরেছে, তার সাথে ব্ল্যাক প্যান্ট, গায়ে সাদা শু, পায়ে সাদা শু, চুলগুলো জেল দিয়ে সেট করা, পারফেক্ট বডি, ফর্সা গায়ের রং, নাকটা খাড়া, পাতলা গোলাপি ঠোঁট, হাসলে সাদা চাপা দাঁত, চোখগুলো অনেক মায়াবী। ছেলেদের এত মায়াবী চোখে একটু বেশি দয়াবান মনে হয়। টি শার্টের সাথে বুকে একটা সানগ্লাস ঝোলানো। আদ্রিয়ানের দিকে অনেক মেয়ে তাকিয়েছে। আধারের রাগ এখন সপ্তম আসমানে। ও ওই মেয়েগুলোর দিকে তেড়ে যেতে চায়। আদ্রিয়ান বুঝতে পেরে ওর হাত ধরে ওকে আটকায় তাড়াতাড়ি। চোখের ইশারায় ওকে শান্ত হতে পারে। আধার কি করে বুঝতে পারছে না। ও ওর ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে একটা স্কার্ফ বের করে। আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে ওর নাক সহ মুখ বেঁধে দেয়। আদ্রিয়ান ছাড়ানোর চেষ্টা করে বলে, কি হচ্ছে রে কি আধার? আমার তো দম বন্ধ হয়ে যাবে। তুমি মেয়েদের মতো নিকাব করবে, ওরা তোমাকে দেখছে, তোমার ভালো লাগছে না? এরপর সামনে এসে ওর সানগ্লাসটা নিয়ে ওর চোখে পরিয়ে দেয়। তারপর বলে, খবরদার, এখানে কিছু খুলবে না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। আদ্রিয়ান কিছুটা বিরক্ত হলেও এখন ওর আধারকে আরো রাগাতে ইচ্ছে করছে। ওর ফর্সা গাল দুটো লাল হয়ে গিয়েছে।
যা দেখতে অনেক সুন্দর লাগছে। আদ্রিয়ান ওর কানের কাছে ফিসফিস করে বলে, আমি না হয় লুকিয়ে থাকলাম, কিন্তু তারপরও যদি কেউ আমার দিকে নজর দেয় তখন? তুমি তো আর আমাকে বাঁচাতে আসছো না। আধার বুঝতে পেরেছে আদ্রিয়ান ওকে রাগাতে চাচ্ছে, কারণ আদ্রিয়ান এভাবে কথা বলে না বর্তমানে ওর সাথে। আধার আর কিছু না ভেবে আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম আধার ওকে জড়িয়ে ধরল। আগের রাতের পর ওর সংকোচ কেটে গিয়েছে। ও আদ্রিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি নিশ্চয়ই নিজ হাতে সাজানো বাগান নিজ হাতেই ধ্বংস করতে চাইবে না। ওর চার দেয়ালের বাইরে যে জীবনটা তুমি আমায় উপহার দিয়েছ তা নিশ্চয়ই শেষ করে দিবে না। বন্দি একটা কবর থেকে তুলে একটা পৃথিবীতে বেহেশতের একটা অতি ক্ষুদ্র সুখের নমুনা আমায় দিয়েছ। একটা জীবন্ত লাশে প্রাণ এনেছ। তুমি সৃষ্টিকর্তা নও যে যা সৃষ্টি করবে তা নিজে হাতে ধ্বংস করতে পারো। প্রাণোচ্ছলতা তুমি এনেছো আমার মধ্যে, কিন্তু তা কেড়ে নেওয়ার অধিকার আমি তোমায় দেইনি কাউকে। আবার তুমি ওই চার দেয়ালের মাঝে বন্দি করতে পারো না। অ্যান্ড সো বি কেয়ারফুল। আধারের কাজ আর ওর কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে গিয়েছে। আবার ওর কথায় মনে হচ্ছে আধার কি করতে পারে। যদি সত্যি আধারের চোখে কিছু খারাপ পড়ে, আদ্রিয়ানকে তো রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। ও আধারকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে আধার? আধার একটা মুচকি হাসি দিয়ে বলে, প্রথমে ওই মেয়েটাকে খুন করব আর খুব নৃশংস মৃত্যু দেব। তারপর ভাববো কি করা যায়। এতে নিশ্চয়ই জেল নামের কবরটা আমাকে আকর্ষণ করার যথেষ্ট কারণ পেয়ে যাবে, তাই না? আধার এরপর আদ্রিয়ানকে ছেড়ে আচমকা ওর মুখে আলতো করে একটা কিস করে আর কিছু না বলেই ভেতরে চলে যায়। ভেতরে যেতে যেতে দেখে এখনো কয়েকটা মেয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আধার শুধু দেখলো ব্যবস্থা পরে করবে। এর মধ্যে একটা মেয়ে অনেক বেশি গভীরভাবে তাকিয়ে আছে। আদ্রিয়ান তখন আধারে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আধার এয়ারপোর্টের ভেতর ঢুকতে যাবে তখনই আদ্রিয়ান ওকে ডাক দেয়। আধার পেছনে ফিরে তাকাতেই আদ্রিয়ান ওর কাছে এসে বলে, তুমি আবার উল্টাপাল্টা কোনো কাজ করো না, একটু সামনে থাকো। আধার একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকায়। তারপর মৃদু একটা হাসি দিয়ে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি সামলেই থাকব। তোমার কোনো কমপ্লিকেশন আসতে দিব না। আধার ভেতরে চলে যায়। আদ্রিয়ানও ফিরে আসে। আধার প্লেনের উইন্ডো সাইডে সিটে বসে আছে। চাচা আরও একটু দূরে বসেছে। উইং সিটে একটাই টিকিট পেয়েছিল। আধারের পাশে আর টিকিট পায়নি। আধার বসে আছে, তবে ওর পাশের মানুষ এখনও আসেনি। প্লেন টেক অফের কিছু সময় আগে ওর পাশের সিটের মানুষ এসে ওর পাশে বসে। আধার স্টিফেন কিংয়ের লেখা 1977 সালে প্রকাশিত দ্য শাইনিং বইটা পড়ছিল। এটা হরর ঘরানার বই। এই ধরনের বই নির্জন রুমে রাতের অন্ধকারে পড়তে বেশি ভালো লাগে। তবে আধারের কোনো পিশাচ ভীতি নেই, মানে ও ডিমোনোফোবিয়ায় আক্রান্ত না। হাওয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2014-এ গ্র্যান্ড ওপেনিংয়ের পর থেকেই বেশ জনপ্রিয়। এখানে সেলফ চেক পয়েন্ট থাকার কারণে অনেক দেশের এয়ারপোর্টের থেকে চেকিংয়ে হ্যারাসমেন্ট কম। অনেকে এটাকে স্মার্ট এয়ারপোর্টও বলে। পুরো এয়ারপোর্টটাই মানুষের দৃষ্টি আকর্ষণ আর রিল্যাক্সেশনের জন্য অত্যন্ত উপযোগী। এখন মোস্ট অফ দ্য টাইম ভিড় কম হয়, কারণ স্পেস অনেক বেশি। এই এয়ারপোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে যারা শপিং পছন্দ করে তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে শপিং করতে পারবে। এখানে ফুড, ব্যাভারেজের আর হাই অ্যান্ড রিটেল প্রায় 40,000 স্কোয়ার মিটার এরিয়া দখল করে আছে। প্রায় 70টার মতো হাই অ্যান্ড রিটেল স্টোর আছে। বিভিন্ন ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। এখানে ফিলোসফির সুযোগও আছে। ছোট্ট একটা মিউজিয়ামও আছে। ফ্লাইটের মাঝে সুইমিং করার সুযোগ আছে। কোয়াইট রুম আছে ঘুমানোর জন্য। জিম, স্পা সবই আকর্ষণীয়। এখানের মসজিদটা আধারের খুব ভালো লাগে। এটা উপর থেকে দেখতে একটা সার্কেল শেপ ব্লু স্টোনের মতো। ওর ব্লু কালার খুব পছন্দ সাদার পাশাপাশি। আর যেটা মানুষের চোখের আড়ালে সেটা হলো এখানকার ফুড
প্রসিউড ফুড প্রডিউসিং এরিয়া। প্রায় 69,000 স্কোয়ার মিটার জুড়ে এটা অবস্থিত। প্রায় 350 জন শেফ সহ প্রায় 2,000 মানুষ শুধু এই এরিয়াতেই কাজ করে। এটা প্রতিদিন প্রায় 150,000 মিল তৈরি করতে সক্ষম। এটা কখনো বন্ধ হয় না, সারাক্ষণই কিছু না কিছু রান্না হয় বা গরম করা হয় বা ফ্রিজিং করা হয় অথবা ডেলিভারি করা হয়। এখানে চাইলে 3D সিস্টেমে গল্ফ সহ অন্যান্য কিছু খেলার সুযোগও রয়েছে। বাচ্চাদের খেলার সুযোগ তো অতি সাধারণ। আধাররা এখানে পৌঁছানোর পর থেকে মিম আরও দোকানগুলো ঘুরে ফিরে দেখছে। চাষা বসে আছে এক জায়গায়। আধারের শপিং পছন্দ না, কিন্তু মিমের সাথে থাকতেই ওর এই বিরক্তকর কাজটা করতে হচ্ছে। আর কে বলবে যে মিম একটু আগে অসুস্থ হয়ে পড়েছিল? এখানে এসে যেন ওর এনার্জি শেষ নেই। মিম এক একটা জিনিস দেখছে আর পছন্দ হলে কিনছে। আধার আদ্রিয়ানের জন্য একটা ব্র্যান্ডের সানগ্লাস কিনলো। আদ্রিয়ানের পছন্দের ফ্যাশনের মধ্যে সানগ্লাস আর ঘড়ি সবার টপে। নিজের জন্য ওর কিছুই পছন্দ হচ্ছে না। আধার সানগ্লাসটা কেনার সময় মিম পাশে থেকে বলে ওঠে, এটা কি তুমি ওই ছেলেটার জন্য নিচ্ছ? আধার ওর দিকে সরু চোখে তাকিয়ে বলে, কোন ছেলেটা? ওই যে যে তোমাকে সি অফ করতে এসেছিল। হ্যাঁ। তাহলে আমি একটু বলি, ওকে না এটাতেই না, ওই যে ব্লু শেডেরটা বেশি মানাবে। আধারের হাত থেকে সানগ্লাসটা নিয়ে রেখে দিয়ে একটা ব্লু শেডের সানগ্লাস বের করে বলল। আধার ওর স্পর্ধা দেখে হতভম্ব। ওর কি করে সাহস হয় আদ্রিয়ানের বিষয়ে এভাবে বলায়? ওকে কিসে মানাবে না মানাবে না সেটা তো শুধু আধারই ঠিক করবে। আধার অনেক কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বলল, কিন্তু আমার মনে হয় ওকে এটাতেই বেশি মানাবে। আধার আবার আগের সানগ্লাসটা হাতে নিয়ে বলল। মিম আবারও ব্লু শেডেরটা সাজেস্ট করলো। আর আধারও নাছর বাঁধা, ও নিজের পছন্দেরটাই নেবে। অবশেষে সহ্য করতে না পেরে আধার মিমকে বলেই বসল, তুমি ওকে কতটুকু দেখেছো? ওকে কিসে মানাবে বা না মানাবে সেটা একমাত্র আমি ঠিক করব। আর কি ও করছো উনি বলো। আমাকে তুমি করে বলছো বলে আদ্রিয়ানকেও বলবে, তার অনুমতি আমি দেইনি তোমাকে। আধার এগুলো বলার সময় রাগে ওর গাল ফুলে উঠেছে। মিম যথেষ্ট বুঝতে পারছে আধারের রাগের কারণ, তবুও মিম থামল না। ও আধারকে আগে জিজ্ঞেস করে আধার ওকে বলেছে আদ্রিয়ান আধারের উঠবি হাজব্যান্ড তো হয়ে যায়নি, এখনো মিমের চান্স আছে বলে মিম মনে করে। মিম আধারকে আবারও বলল, দেখতে আর দিলে কোথায়? তার আগেই তো ওর নাক মুখ চোখ সব ঢেকে ফেললে। আর অনেক সময় অনেক দিন থেকে দেখে থাকলেও বুঝে ওঠা যায় না পাশের মানুষটাকে কিসে মানায়। তুমি শোনো আমার কথা, ওকে ওটাতেই মানাবে। আধা নিজের রাগ নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। একে তো অন্যভাবে শাস্তি দেবে। পুরো জার্নিতে সুযোগ পায়নি, এমন কিছু একটা করবে যাতে এটাকে অ্যাক্সিডেন্ট মনে হয়। কোনোভাবে পরিকল্পিত ঘটনা বোঝানো যাবে না। আধার শান্ত কণ্ঠে বলে উঠল, ওর ব্ল্যাক আর রেড অনেক পছন্দ। এই ব্ল্যাক গ্লাসটাই আমি ওর জন্য নিব, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এরপর আধার সানগ্লাসটা নিয়ে পেমেন্ট করে বের হয়ে যায় স্টোর থেকে। মিমো দ্রুত ওর সাথে সাথে বের হয়। এরপর ওরা একটা রেস্টুরেন্টে বসে। সেখানে আধার আর মিম মুখোমুখি বসেছে। তবে এই মুহূর্তে শুধু আধার বসে আছে। আধার সেই বইটা সামনে মেলে এক হাতে নিজের ঘাড়ের ব্যাগটা সোফা থেকে বের করে নিচে ঝুলিয়ে দোলাচ্ছে। ও যে বোর হচ্ছে এটা তার প্রমাণ। আরেক হাতে মোবাইলটা নিয়ে মোবাইল স্ক্রিনের উপর হাতের বৃদ্ধাঙ্গুলি আর পেছনের দিকে এক আঙুল দিয়ে স্লাইড করছে। একবার এক মাথায় আসছে, আবার ঘুরিয়ে আরেক মাথায় যাচ্ছে। তবে এটা বেশ ধীরে। এই সব কিছুর মূল উদ্দেশ্য মিম। ও আধারের পেছনে কিছুটা দূরে অবস্থিত কাউন্টারে গিয়েছে নিজের জন্য হট চকলেট আর আধারের জন্য ব্ল্যাক কফি আনতে। আধার মোবাইল স্ক্রিনে ওর গতিবিধি দেখছে। মিম হট চকলেট এক হাতে, আরেক হাতে কফি মেশিন থেকে বের হওয়া ফুটন্ত গরম কফি নিয়ে এদিকে আসছে। দুটোই এত গরম যে মিমের অনেকগুলো টিস্যু ব্যবহার করতে হচ্ছে। মিম এদিকে আসতে দেখে আধারের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল।
মিম হেঁটে এদিকে এসে আধার পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই আধার নিজের দোলাতে থাকা ব্যাগটা ওর সামনে কিছুটা নিজের থেকে পেছনের দিকে ফেলে দিল। মিম সেদিকে খেয়াল করেনি, আর ব্যাগে আরও কিছু বই থাকায় যথেষ্ট ভারী। মিম ব্যাগে পা বেঁধে নিচে পড়ে গেল। ওর হাতে থাকা গ্লাস দুটোর তরল ওর মাথা মুখ সহ শরীরের অনেক জায়গায় পড়ে গিয়েছে, কিছুটা ছিটে আধারের হাতেও পড়েছে। তবে ও তো এর থেকেও বেশি সহ্য করতে জানে, কিন্তু এখন তো বোঝাতে হবে এটা অ্যাক্সিডেন্ট। মিম ভূত হয়ে পড়ে আছে আর যন্ত্রণায় চিৎকার করছে। আধারও নিজের উপর কফি পড়ায় চমকে ওঠার ভান করে সামনে বিছানো ছিল। চমকে ওঠার ভান করে সোজা হয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। মিমের হাত সামনে বিছানো ছিল, আধার তার উপর পাড়া দেয়। আধারের পায়ের পেন্সিল হিল, যেটা ও একটু আগেই কিনেছে আর নিজের স্লিপার বদলে পরেও নিয়েছে শুধু এই ঘটনা ঘটাবে বলে, সেটা মিমের হাতের কবজির উপর, হাতের ওপর থেকে পড়েও মারাত্মক ব্যথা পায়। আধার চাপ দিয়েছিল আরও বেশি করে। মিমের আর্তনাদ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আশেপাশের কিছু মানুষও এগিয়ে এসেছে। আধারের চোখ ছলছল করছে, যেন মিম ব্যথা পাওয়ায়, বাট শি ইজ অনলি প্রেটেন্ডিং। মিমের হাত প্রায় ফুটো হয়ে গিয়েছে, মনে হচ্ছে হাত ভেঙে গিয়েছে। আর সত্যি ওর হাতের হাড়টায় চিড় ধরেছে। ওর আর্তনাদ যেন আধারকে একটা পরিতৃপ্তি এনে দিচ্ছে। মিমকে দ্রুত মেডিকেল সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। আধার বেশ কয়েকবার ক্ষমা চাওয়ার অভিনয় করেছে ওর কাছে। মিমের পুরো মুখ লাল হয়ে আছে গরম কফি পড়ার কারণে। যন্ত্রণা যে খুব তীব্র তা ওর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। মুখের কিছু জায়গা 2-1 দিনের ভেতর কালো হয়ে যাবে, পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রাখতে। আবার ঠিক হবে, তবে কিছুদিন নিজেকে আয়নায় দেখে ওর মনে থাকবে। আধারের মায়ার বদলে পৈশাচিক আনন্দ হচ্ছে। এরপর মিম কিছুটা ট্রিটমেন্ট নিয়ে আবার ফ্লাইটে চড়ে বসে। এবারও আধার ওর পাশে, কিন্তু ওর প্রাণোচ্ছলতা আর নেই। এটাকে সবার সাথে সাথে মিমও একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিয়ে আধারকে কিছু বলেনি। ওকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, তাই মিম এখন ঘুমাচ্ছে। আধার এক দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে আবার বই পড়ায় মনোযোগ দিল। ওর ইচ্ছা করছে মিমের চোখ দুটোও নষ্ট করে দিতে, তবে ওর হাতে ফ্র্যাকচারই এখন যথেষ্ট। দেশে ফিরে যদি আবারও আদ্রিয়ানের খোঁজ করে, তবে আরও বেশি কিছু করতে ওর বাঁধবে না। আরও প্রায় 7 ঘন্টা জার্নি শেষে ওরা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছালো। আধার এখন প্রচণ্ড টায়ার্ড। মিমের ঘুম আগেই ভেঙেছে, তবে আধারের সাথে আর কথা বলেনি। এতে আধারে কিছুটা যায় আসে না। ও দেখলো এই এয়ারপোর্টটা অনেক বেশি ব্যস্ত। মুভিং সাইডওয়াক্সের ওপর থেকেও মানুষ হাঁটছে খুব দ্রুত, আবার কেউ দৌড়াচ্ছেও। ওরা আন্ডারগ্রাউন্ড হিথ্রো এক্সপ্রেসে করে টার্মিনাল থেকে বের হয়ে গেল। একটা ট্যাক্সি করে রফিক চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার আগে দেখলো মিমকে পিক করতে ওর ভাই এসেছে। ওকে হাতে ব্যান্ডেজ, মুখ লাল দেখে অনেক উত্তেজিত হয়ে গিয়েছে। আধার আর কিছু না বলে চলে আসে, ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়ে। ওরা কটেজে পৌঁছালে চাচা ওকে ডেকে ওঠায়। পৌঁছাতে যে অনেক সময় লেগেছে তা আধার বুঝতে পারো ওর ঘুম থেকে ওঠার পর। নিয়মিত মেডিসিন নেওয়া আর মিমের শাস্তি নিশ্চিত করতে পেরে ওর একটা ফ্রেশ ঘুম হয়েছে। ও বাড়ির ভেতরে ঢুকতেই তামান্না এসে ওকে জড়িয়ে ধরে। কতগুলো বছর পর ওকে কাছে পেয়েছে, ছাড়তেই মন যাচ্ছে না। তামান্না খুশিতে কেঁদে দিয়েছে। আধারও খুব খুশি হয়েছে, তবে আদ্রিয়ান ছাড়া ওর বেশি ইমোশন নেই। ও হেসেছে শুধু। বাড়ির ভেতরে আরও 2 জন মেয়েকে দেখতে পেল আধার। একজন মনে হলো বাঙালি আর অন্যজন ইংলিশ। তামান্না ওদের সাথে পরিচয় করিয়ে দিল আধারকে। বাঙালি মেয়েটার নাম শেফা আর ইংলিশ মেয়েটা লুসি। ওরা একই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, একসাথে এই বাড়িতে থাকে। আধারের বই এখানেও জনপ্রিয়, ওরাও পড়েছে। আবার ওদের প্রিয় লেখিকার তালিকাতেও আধার রয়েছে। তামান্নার সাথে কথা হলেও আধার ওদের সাথে কখনো কথা বলেনি। ওদের জন্য তামান্নার সারপ্রাইজ ছিল আধার। পছন্দের লেখিকাকে সামনে দেখতে পেয়ে ওরা অনেক খুশি। রাত অনেক আর বেশি ক্লান্ত থাকায় ওরা আধারকে বেশি জানায়নি। রাতে খাওয়ার পর আধারকে তামান্না একটা রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আধার রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। লন্ডন আর বাংলাদেশের টাইমিং 6 ঘন্টার ব্যবধান। আধার দেখে এখন লন্ডনের রাত 2:30, তার মানে বাংলাদেশের সকাল 8:30। আদ্রিয়ান এখন নিশ্চয়ই বের হওয়ার জন্য রেডি হচ্ছে। ও দ্রুত ফোন হাতে নিয়ে আদ্রিয়ানকে ভিডিও কল দেয়।